একটা বন্দর, একটা জমি ১০ বছর পড়ে রইল। তারপর একদিন সেই জমির মালিক বদলে গেল। প্রশ্ন হচ্ছে, নতুন মালিককে আর এই বদলের মূল্য কে দিবে? আজকে আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যা এই মুহূর্তে দিল্লির সাউথ ব্লকে ঘুম কেড়ে নিয়েছে। বাংলাদেশের মোংলা বন্দর সুন্দরবনের একেবারে দোরগোড়ায়, বঙ্গোপসাগরের কৌশলগত হৃদয়ে। সেই বন্দর সংলগ্ন ১১০ একর জমি, যেটা ২০১৫ সাল থেকে ভারতের জন্য বরাদ্দ ছিল, সেটা এখন চীনের হাতে। চুক্তি হয়ে গেছে, তারিখ ২৫ জুন ২০২৬, জায়গা বেইজিং। আজকে এই ভিডিওতে আপনি জানবেন এই জমি ভারত পেয়েছিল কিভাবে, কেন হারালো, চীন পেল কিভাবে, এই ১১০ একর জমি ভারতের জন্য কতটা বিপজ্জনক, এবং বাংলাদেশ কি সত্যি অর্থনৈতিক সুবিধার জন্য এই চুক্তি করছে, নাকি এর পেছনে বড় কোনো ভূ রাজনৈতিক গেম আছে। তো চলুন জেনে নেই। ২০১৫ সাল শেখ হাসিনা সরকার ভারত বাংলাদেশ সম্পর্কের সেই স্বর্ণযুগ। সেই সময় দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU সই হয়। সিদ্ধান্ত হয় বাংলাদেশ ভারতের জন্য দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে দিবে, একটি চট্টগ্রামের মিরসরাইতে ৯০০ একর জমিতে, আরেকটি বাগেরহাটের মোংলা বন্দরের কাছে ১১০ একর জমিতে। ধরুন আপনার পাশের বাড়ির লোককে আপনি বললেন, এই জায়গাটা তোমার, যখন খুশি আসো, ব্যবসা করো। সে বলল ঠিক আছে, কিন্তু ১০ বছর কেটে গেল, সে আর আসলোই না। ভারতের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ২০১৯ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেক মিরসরাই ইন্ডিয়ান ইকোনমিক জোন প্রকল্প অনুমোদন দেয়। মোট ব্যয় ধরা হয় ৯৬৫ কোটি টাকা, যার মধ্যে ৯১৫ কোটি টাকা আসার কথা ছিল ভারতের ঋণ সহায়তা বা লাইন অফ ক্রেডিট থেকে, কিন্তু কাজ শুরু হয়নি। ২০২৩ সালে বেশ দুটি ভারতীয় কোম্পানিকে টেন্ডার দলিল পাঠায়, আদানি পোর্টস অ্যান্ড অ্যাসেজ লিমিটেড এবং ইন্টারন্যাশনাল সিপোর্ট ড্রেজিং প্রাইভেট লিমিটেড। দুটি কোম্পানির কেউই দরপত্র দাখিল করেনি, অর্থাৎ ভারতীয় কোম্পানিগুলো আগ্রহ দেখায়নি। কিন্তু কেন? কারণ ভারতের ঋণ সহায়তার শর্ত ছিল জমি উন্নয়নের কাজ ভারতীয় ঠিকাদারকেই করতে হবে এবং ৬৫% উপকরণ ভারত থেকে আনতে হবে। এই শর্তগুলোই কোম্পানিগুলোকে নিরুৎসাহিত করেছিল। অর্থাৎ সমস্যাটা শুধু অলসতার নয়, শর্তের জটিলতায় পুরো প্রকল্পটাই আটকে গিয়েছিল। ঠিক এই ফাঁকটাকেই কাজে লাগালো চীন। প্রশ্ন হচ্ছে, মোংলা কেন গুরুত্বপূর্ণ? সংখ্যাটা মাথায় রাখুন, ১৮৮ কিলোমিটার। এটাই হলো মোংলা বন্দর থেকে কলকাতার দূরত্ব। মানে ভারতের পূর্বাঞ্চলের সবচেয়ে বড় বন্দর হলদিয়া এবং কলকাতা। হলদিয়া ও কলকাতা থেকে মোংলার দূরত্ব একটা ঢাকা ময়মনসিংহ রোড ট্রিপের চেয়েও কম। শুধু তাই নয়, মোংলা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, সুন্দরবনের পূর্ব প্রান্তে, বঙ্গোপসাগরের মুখে। ভারতের পূর্বাঞ্চলীয় নৌবাহিনী কমান্ডের প্রতিটি নৌযান এই সমুদ্রপথ দিয়েই যাতায়াত করে। ভারতের জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, মোংলায় চীনের নিয়ন্ত্রণে একটি সামুদ্রিক সম্পদ এখন ভারতের সীমান্ত থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে থাকবে। কলকাতা ও হালদিয়া বন্দরের ভারতের নৌ সংক্রান্ত সব কার্যক্রমে সরাসরি চীনের নজরদারির মধ্যে চলে আসবে। ধরুন আপনার বাড়ির উঠোনে আপনার প্রতিদ্বন্দ্বী একটা দোকান খুলল, বলছে শুধু ব্যবসা করবে, কিন্তু দোকানের জানালাটা সরাসরি আপনার শয়নকক্ষের দিকে। তখন আপনি কতটা স্বস্তি পাবেন? ভারতের অস্বস্তিটা ঠিক এখানেই। এবার এই পুরো ঘটনার টাইমলাইনটা একবার দেখি। ২০১৫ শেখ হাসিনা সরকার ভারতের সাথে MOU সই করে। মোংলায় ১১০ একর এবং মিরসরাইতে ৯০০ একর জমি বরাদ্দ করে। ২০১৮-২১ মার্চ ভারত সরকার হীরানন্দানী গ্রুপকে মোংলা প্রকল্পের ডেভেলপার হিসেবে মনোনীত করে। ২০২২ মার্চ ২ বেজা সেই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইভিটা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সাথে একটি MOU সই করে, কিন্তু চুক্তি হয়, কাজ হয় না। আগস্ট ২০২৪ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ অক্টোবর ভারতের মনোনীত ডেভেলপার নির্ধারিত সময়ের মধ্যে জমি উন্নয়নের কাজ শুরু না করায় অন্তর্বর্তীকালীন সরকার
প্রকল্পটি বাতিল করে। 2025 জুন ঢাকায় চীনা দূতাবাস একই জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। 2026-25 জুন বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিসিসি এর মধ্যে মোংলা বন্দর অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সমঝোতা স্মারক হয়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা বাস্তবায়নের গতি। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 27 জুন সংবাদ সম্মেলনে জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের বিষয়ে চীনা কোম্পানি বলেছিল 7 বছর সময় লাগবে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান 18 মাসের মধ্যে মধ্যম কারখানা স্থাপনের চ্যালেঞ্জ দিয়েছেন এবং কোম্পানিটি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে। অর্থাৎ ভারত 10 বছরে কাজ শুরু করতে পারেনি, চীন 18 মাসের চ্যালেঞ্জ নিয়েছে। এই একটা চুক্তিকে শুধু একটা বন্দর প্রকল্প মনে করলে ভুল হবে, এটাকে পুরো বঙ্গোপসাগরের কৌশলের একটি অংশ হিসেবে দেখতে হবে। চীন ইতিমধ্যেই ভারত মহাসাগরীয় অঞ্চলে মেরিটাইম সিল্ক রোড প্রকল্পের অধীনে কমপক্ষে 17টি বন্দর প্রকল্পে বিনিয়োগ করেছে। তাদের আমদানিকৃত তেলের 80% এই জলপথ দিয়ে যায়। পাকিস্তানের গওদার বন্দর, শ্রীলঙ্কায় হাম্বনটোটা বন্দর, আফ্রিকায় জিবুতি, এবার বঙ্গোপসাগরে মোংলা। ভূগোলটা একটু লক্ষ্য করুন, মোংলা বন্দরটি ভারতের সীমান্ত থেকে মাত্র 80 কিলোমিটার দূরে, সুন্দরবনের পাশে কৌশলগত অবস্থানে রয়েছে। এই অবস্থান থেকে ভারতের পূর্বাঞ্চলীয় সমুদ্রপথের কার্যক্রম সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব। শুধু মোংলা নয়, জুন 2026-এর যৌথ ইস্তেহারে বেইজিং তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে। অর্থাৎ বন্দরে প্রবেশ, নদীতে নিয়ন্ত্রণ, চীন একযোগে ভারতের পূর্বাঞ্চলীয় কৌশলগত বলয়কে ঘিরে ফেলছে। বিশেষজ্ঞরা এটাকে বলছে স্ট্রিং অফ পালস কৌশলের একটি অধ্যায়। ধরুন, একটা মালার মতো গওদার, হাম্বনটোটা, জিবুতি আর এখন মোংলা মুক্তার মতো সাজানো চীনা উপস্থিতি ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলছে। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যি দোষী নাকি পুরো দায়টা বাংলাদেশের? ভারতের পক্ষে একটি যুক্তি আছে, তারা বলছে 2015 সালে চুক্তি হয়েছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন এবং প্রশাসনিক জটিলতার কারণে কাজ এগোয়নি। শেখ হাসিনার পতনের পর নতুন সরকার যেভাবে তাড়াহুড়া করে প্রকল্প বাতিল করেছে সেটা বিশ্বাসযোগ্য নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ একটি সিনো পাকিস্তানি সরবরাহকৃত শৃঙ্খল নিজেকে ঢুকিয়ে দিচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা কঠিন, ব্যয়সাপেক্ষ এবং কূটনৈতিকভাবে ক্ষতিকর হবে। অন্যদিকে বাংলাদেশের যুক্তিও পরিষ্কার। বেজার সাবেক প্রকল্প পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান সরাসরি বলেছেন, বাংলাদেশ তার পক্ষ থেকে প্রয়োজনীয় সব কাজ করেছে, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। প্রকল্প শুরু থেকে 2024 সালের জুন পর্যন্ত মোট ব্যয় হয়েছে মাত্র 6,03,00,000 টাকা, যা মোট বাজেটের মাত্র 1%। 10 বছরে মাত্র খরচ 1%। এটাকে কিভাবে সক্রিয় বিনিয়োগ বলা যায়? সত্যটা সম্ভবত দুই পক্ষের মাঝখানে। ভারত নিজেও এই প্রকল্পকে অগ্রাধিকার দেয়নি, আর বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তনের পর সেই সুযোগটাই চীনকে দিয়ে দিয়েছে, হয়তো সচেতনভাবেই। বাংলাদেশের জন্য এই চুক্তির অর্থনৈতিক যুক্তিটা অস্বীকার করার উপায় নেই। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী চীনা অর্থনৈতিক অঞ্চলের কাজ 2027 সালের জানুয়ারিতে শুরু হয়ে 2031 সালের মধ্যে শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যয় 1,722 কোটি, বাকি 2,467 কোটি টাকা আসবে চীনের সহায়তা থেকে। মোংলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হলেও এটা দীর্ঘদিন ধরে অবহেলিত। কন্টেইনার টার্মিনাল নেই, আধুনিক পরিকাঠামো নেই। চীনা বিনিয়োগ এলে বন্দর আধুনিক হবে, কর্মসংস্থান বাড়বে, রপ্তানি সহজ হবে। কিন্তু এখানেই আসল প্রশ্ন, অর্থনৈতিক সুবিধার বিনিময়ে কৌশলগত কতটুকু ছেড়ে দেওয়া যায়? শ্রীলঙ্কার হাম্বনটোটার উদাহরণ সামনে আসছে। 2017 সালে ঋণ শোধ না করতে পেরে শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দর 99 বছরের জন্য চীনকে লিজ দিতে বাধ্য হয়েছে। বাংলাদেশ কি একই পথে হাঁটছে? এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়, তবে প্রশ্নটা করা জরুরি। সামরিক বিশ্লেষকরা বলছেন, মোংলায় চীনা উপস্থিতি নিছক একটি অর্থনৈতিক অঞ্চলে থাকবে না,
চীন বর্তমানে বাণিজ্যিক ও বেসামরিক অবকাঠামোকে কৌশলগত সামরিক সুবিধায় পরিণত করার ধারা অনুসরণ করছে। এই অবকাঠামো চীনা নৌবাহিনীকে সমুদ্রে ভারতের গতিবিধি পর্যবেক্ষণ করতে সাহায্য করতে পারে। দ্য ডেইলি স্টারের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, বঙ্গোপসাগর ও মালাক্কা প্রণালীর সংযোগস্থলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথেই মধ্যপ্রাচ্যের এক বিশাল অংশের জ্বালানি তেল এশিয়ার বাজারে পৌঁছায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, কিন্তু দিল্লির ভেতরে উদ্বেগ যে তীব্র সেটা স্পষ্ট। এই ঘটনাটা আসলে একটা বড় প্রশ্ন সামনে এনে দিয়েছে। ভারত তার প্রতিবেশী দেশগুলোর সাথে যখন চুক্তি করে, তখন কি সে শুধু কাগজেই থাকে নাকি মাঠেও কাজ করে? গাওদারে চীন পাকিস্তানকে পেয়েছে কারণ ভারত সময় মতো পাকিস্তানের সাথে কাজ করেনি। হামবন্টোটায় চীন শ্রীলঙ্কাকে পেয়েছে কারণ ভারত সময় মতো শ্রীলঙ্কার অর্থনীতির পাশে দাঁড়ায়নি। আর এখন মোংলায় চীন বাংলাদেশকে পেল কারণ 10 বছরে ভারত মাত্র 1% কাজ করেছিল। প্রশ্ন হলো, এই প্যাটার্ন কি ভারত বুঝতে পারছে, নাকি পরের বন্দরেও একই গল্পের পুনরাবৃত্তি হবে? আর বাংলাদেশের জন্য প্রশ্নটা সমান গুরুত্বপূর্ণ। মোংলায় যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে, সেটা কি শুধু কারখানা আর গুদামঘরে থাকবে, নাকি একদিন সেখানে চীনের আরও গভীর উপস্থিতি তৈরি হবে? 110 একর জমিতে শুধু ইট বালি সিমেন্টের গল্প না হোক, এই প্রশ্নটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের করা উচিত।